রাজ্যের একটা বিশাল জয় এতদিন ধরে যা সব বলে আসছিল এই চাই ওই চাই আন্দোলন আন্দোলন রাজ্যের যে অধিকার আছে সেই অধিকারটাকে তো এস্টাবলিশ করে দিল কোর্ট। রাজ্য ঠিক করবে কে কারা কারা পাবে। রাজ্য তো করেছে, রাজ্য তো আনটেন্টেডদের জন্য করেছে, টেন্টেডদের জন্যও করেছিল। উনি ঠিকই বলেছেন যে এখানে রাজ্য সরকার জিতেছে, তৃণমূল দল জিতেছে, তৃণমূলের নেতামন্ত্রী যা বলছিলেন সেটাই তারই জয় হয়েছে। কিন্তু তার পরিবর্তে যে পুরো পশ্চিমবঙ্গের মানুষ হেরেছে, তাহলে বাংলার মানুষের হার হয়েছে। আর এখানে তো তোমার আনটেন্টেডদের যারা যারা অ্যাপ্লাই করবে তারা পরীক্ষায় বসলে তবে হবে। টেন্টেড মাত্র 180 জন অ্যাপ্লাই করেছিল, তার চেয়ে বেশি অ্যাপ্লাই করেন। নয়া মোড় ডান দিকে হচ্ছে, বাঁ দিকে হচ্ছে, কিন্তু যারা বেকার, যারা না খেতে পেয়ে আছে, যারা রাস্তায় আছে, তাদের দিকে হচ্ছে না। রাজ্যের একটা বিশাল জয় এতদিন ধরে যা সব বলে আসছিল এই চাই ওই চাই আন্দোলন আন্দোলন রাজ্যের যে অধিকার আছে সেই অধিকারটাকে তো এস্টাবলিশ করে দিল কোর্ট। রাজ্য ঠিক করবে কে কারা কারা পাবে। রাজ্য তো করেছে, রাজ্য তো আনটেন্টেডদের জন্য করেছে, টেন্টেডদের জন্যও করেছিল। টেন্টেডদের কথা হাইকোর্ট বাদ দিয়ে দিয়েছে। শুধু আনটেন্টেড যারা, টেন্টেড মাত্র 180 জন অ্যাপ্লাই করেছিল, তার চেয়ে বেশি অ্যাপ্লাই করেন। আর এখানে তো তোমার আনটেন্টেডদের যারা যারা অ্যাপ্লাই করবে তারা পরীক্ষায় বসলে তবে হবে, মেরিটে আসতে হবে। আর আনটেন্টেডদের জন্য তো 10 নম্বর এক্সট্রা দেয়া আছে। ওদের বক্তব্য ছিল সেগ্রিগেট করো আনটেন্টেডদের জন্য বা ইয়েতে জন্য। হয় কখনো 15,000 লোকের সেগ্রিগেশন হলো 34,000 থেকে। এবার যদি কেউ 20 পায় তাহলে আমাকে তাকেও দিতে হবে, যে 70 পেয়েছে সে তাকে বাদ দিয়ে 20কে দিতে হবে। এটা হয় নাকি কখন? এটা অযৌক্তিক কথাবার্তা, তো অযৌক্তিক কথাবার্তা। অতএব যেটা হলো দেখা যাক, এরপর ওরা নিশ্চয়ই সুপ্রিম কোর্ট করবে, তারপর দেখবো আমরা কি হয় করার যায়। নয়া মোড় ডান দিকে হচ্ছে, বাঁ দিকে হচ্ছে, কিন্তু যারা বেকার, যারা না খেতে পেয়ে আছে, যারা রাস্তায় আছে, তাদের দিকে হচ্ছে না। আমরা চাই যেদিকেই মোড় ঘুরুক যেন নিরপেক্ষভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, সেই সদিচ্ছা দেখাক। এমন নোটিফিকেশান জারি করছেন, মামলার পর মামলা হচ্ছে। চাকরি কবে পাবে এরা? আর 2 নম্বর হচ্ছে যে আমি দেখছি, এটা আমার প্রফেশনাল কেরিয়ারে এই এত বছরের 23-24 বছর হয়ে গেছে, এই প্রথম দেখছি যে সরকার ব্যাটিং করছে যারা টেন্টেড তাদের পক্ষে। স্কুল সার্ভিস কমিশন, গভর্নমেন্ট, তাদের কাজ ছিল কি? নিরপেক্ষভাবে আদালতের নির্দেশ মেনে একটা নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা। ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি ছিল যা, তার ভিত্তিতে, এবং অবশ্যই পুরনো রুলস মেনেই করা উচিত ছিল। কিন্তু কল্যাণ ব্যানার্জি তো বলছেন যে কোথাও তো লেখা ছিল না যে পুরনো রুলস মেনেই করতে হবে, নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা ছিল। বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ল তাই। এখন এই সরকার যাতে মামলাকে ইনভাইট করা যায়, তার জন্যেই সচেতনভাবে এই ধরনের নোটিশ জারি করেছে। আমি যেদিন নোটিশ জারি হয়েছে সেদিনকেই বলেছিলাম সাংবাদিকদেরকে যে যাতে মামলা হয়, আরও পিছিয়ে যায়, এই করতে করতে নির্বাচন চলে আসে, আবার একটা ভাওতাবাজি দেওয়া যায়। হ্যাঁ, তার জন্যই এই ধরনের নোটিশ। আর স্কুল সার্ভিস কমিশন কী করে অ্যাপিল করতে পারে? আমি যদি ধরে নিই যে টেন্টেডরা তাদের অধিকার আছে, তাহলে তাদেরকে এগিয়ে আসা উচিত ছিল। কিন্তু যাদেরকে সরকার, সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ টেন্টেড বলে ডিক্লেয়ার করে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে, তাদের হয়ে সরকার কি করে সওয়াল করতে পারে? তাদের হয়ে স্কুল সার্ভিস কমিশন কিছু সওয়াল করতে পারে? তাহলে তো শুরুতেই আমরা যে কথা বলেছিলাম, আসলে চোরকে আড়াল করার চেষ্টা করছে, অপরাধকে আড়াল করার চেষ্টা করছে, অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করছে এই সরকার। স্কুল সার্ভিস কমিশন, যার আধিকারিকরা যুক্ত না থাকলে এই দুর্নীতি হয় না, তারা বহাল তবিয়তে অফিসে বসে আছে, আর তারাই তো আবার ইনস্ট্রাকশন দিচ্ছে অ্যাপিল করুন। হ্যাঁ, তাহলে সেদিনকে যা বলেছিলাম আজও তাই একই কথা বলছি, চোরেদের অপসারণ চাই, না হলে নিয়োগ হবে না। এই চোর স্কুল সার্ভিস কমিশনের আধিকারিক থেকে শুরু করে রাজ্য সরকারের মন্ত্রী পর্যন্ত, এই সবাই ইনভলভ। এদের সবাইকে দূর না করে আমি জানি না এই নিয়োগ প্রক্রিয়া সম্ভব কি না। হ্যাঁ, অথবা আদালতের সুপারভিশনে
কোনো রিটায়ার্ড জাজ যদি এইটাকে পরিচালনা করেন, এইরকম ঘটনা ভারতবর্ষের ইতিহাসে হয়তো কখনো হয়নি। কিন্তু পশ্চিমবঙ্গের বাস্তবতা তাই, সেখানে এই যতগুলো নিরপেক্ষ সংস্থা আছে, স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে আছে, এই সবকটা এরা সব দুর্নীতির সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলেছে। এদেরকে দিয়ে আর নিরপেক্ষভাবে কিছু করা সম্ভব বলে মনে হয় না। 26,000-এর ভবিষ্যৎ যে জায়গায় অনিশ্চিত এখনো, নতুন নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্ভব হবে সেই নিয়েও তাদের মনে এখন একাধিক প্রশ্ন। সেই জায়গায় কল্যাণ ব্যানার্জি বলছেন রাজ্য সরকারের এটা বিরাট জয়, মেরিটে কথা হবে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের বাস্তবতাই তাই। উনি ঠিকই বলেছেন যে এখানে রাজ্য সরকার জিতেছে, তৃণমূল দল জিতেছে, তৃণমূলের নেতামন্ত্রী যা বলছিলেন সেটাই তারই জয় হয়েছে। কিন্তু তার পরিবর্তে যে পুরো পশ্চিমবঙ্গের মানুষ হেরেছে, তাহলে বাংলার মানুষের হার হয়েছে আর তার দলের জয় হয়েছে। মেরিটের প্রশ্ন তাহলে যে জয়ে মানুষ হারে সেটাকে যদি আপনি জয় বলেন তাহলে সেটা জয়। 26,000-এর প্রশ্ন নয়, লক্ষ লক্ষ বেকার ছেলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। একবার তারা পরীক্ষায় বসতে চায় যে তারা শিক্ষক হিসেবে যোগ্য কিনা প্রমাণ করার জন্যে। তারা প্রতিনিয়ত লেখাপড়া শিখছে, তারা ট্রেনিং কোয়ালিফিকেশান নিয়েছে খরচ করে, তারা শুধু তাদের যোগ্যতা প্রমাণ করতে চায়। সেই সুযোগটা তারা 16 বছরে পায়নি, 15 বছরে পায়নি। তাদের কি এইটুকু অধিকার আছে? আমি তো জানি এই ওয়েলফেয়ার স্টেটে সাধারণ মানুষ যারা বেকার ছেলে লেখাপড়া শিখেছে, তারা যোগ্যতা নিরীক্ষে পরীক্ষায় বসবে, তারা শিক্ষকতা করবে, তার পরিবারকে রক্ষা করবে, পরবর্তী প্রজন্মকে লেখাপড়া শেখাবে। আপনি চোরেদেরকে লেখাপড়া যারা জানেন না তাদেরকে ইনভাইট করছেন স্কুল পরিচালনা করা, আগামী প্রজন্মকে নষ্ট করে দিচ্ছেন। প্রজন্মের প্রজন্ম নষ্ট হয়ে যাবে যারা অযোগ্য, তারা যদি স্কুলে পড়াতে যায় কালকে। এমনিতেই স্কুল বন্ধ হয়ে গেছে, হাজার হাজার, বোধহয় 12-13 হাজার স্কুল বন্ধ হয়ে গেছে। তাই এই 12-13 হাজার স্কুলে যতগুলো ছাত্ররা পড়াশোনা করছিল তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। আর সরকারি স্কুলে বদলে বেসরকারি স্কুলের একেবারে ব্যাগের ছাতার মধ্যে গজিয়ে উঠছে। মুনাফার প্রশ্ন, চারিদিকে শুধু মুনাফা অর্জন করছে। হ্যাঁ, আর সেই মুনাফা যাচ্ছে একটা নির্দিষ্ট শ্রেণীর কিছু লোকের কাছে। আর এই বৃহত্তর অংশের মানুষ তারা আগামী দিনে লেখাপড়া শিখবে না, মূর্খ হয়ে থাকবে। এটাই সরকার চাইছে, যাতে আগামী দিনে লেখাপড়া শিখে কেউ সোচ্চার করে না বলে যে আপনি চোর, আপনি চোর, আপনি চোর। তাই সকলের মুখকে বন্ধ করতে গেলে সবাইকে মূর্খ বানিয়ে রাখতে হবে। এটাই হচ্ছে এই সরকারের লক্ষ্য হয়ে গেছে। খুব সচেতন একটা চক্রান্ত। এই চক্রান্তে সামিল বিজেপি, তৃণমূল দুজনেই। কেন্দ্র সরকার, রাজ্য সরকার একসঙ্গে মিলে এই সরকারি স্কুল বন্ধ করছে, সরকারি হেলথ সেন্টার বন্ধ করছে, স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করছে, হসপিটাল বন্ধ করছে। আর এই ইনফ্রাস্ট্রাকচার যত আস্তে আস্তে নষ্ট হচ্ছে, ওদিকে দেখবেন ব্যাগের ছাতার মতো গজিয়ে উঠছে বেসরকারি হসপিটাল। হ্যাঁ, আপনি হেলথ কার্ড বানাচ্ছেন, যে হেলথ কার্ড দিয়ে গিয়ে ওখানে বলছে যে আমি এখন ভর্তি নিতে পারবো না, আমার বেড নেই। সবই এক জায়গায় দেখবেন, রাত্রেবেলা এক জায়গায় রফা করছেন। দেখছেন নর্থ বেঙ্গলে গাড়ির মধ্যে পাওয়া গেছে। হ্যাঁ, একসঙ্গে মদ খেয়ে গভীর আলোচনায় ব্যস্ত। হ্যাঁ, বিজেপির নেত্রী, বিজেপি মহিলা মোর্চার নেত্রী আর তৃণমূলের নেতা, ওটা ওই একদম গ্রাউন্ড থেকে এই চক্রান্ত চলছে। আর ওই চক্রান্ত শুরু হয়েছে, ওখানে যাবেন দেখবেন আবার ওই গভর্নর থেকে শুরু করে সবাইকে নিয়ে একসঙ্গে বসবে। হ্যাঁ, আজকাল তো ইন্ডিপেন্ডেন্ট কাউকে দেখতে পাই না। আপনি বলছেন তৃণমূল বিজেপি একসাথে আছে, ওদিক দিয়ে আজকে মুখ্যমন্ত্রী একেবারে রাজপথ থেকে বলছেন রাম বাম একসাথে জোট বাঁধছেন তার বিরুদ্ধে। বামেরা তো নেই বলেছিলেন উনি, কোথায় পেলেন? বলছেন যে বাম মহাশূন্য, ভয় পাচ্ছেন। হয় উনি ভয় পাচ্ছেন, না হলে উনি মহাশূন্যে চলে গেছেন। সেখানে গিয়ে দেখেছেন যে বাম ওখানেও আছে। হ্যাঁ, তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ডে সর্বত্র যারা বিরাজ করে তারাই হচ্ছে বাম। তার কারণ আমরা বিজ্ঞানে বিশ্বাস করি, আমরা এই বিশ্বব্রহ্মাণ্ডে সর্বত্র সব কিছু নিয়ে আমরা চর্চা করি। দেখবেন আমাদের বিজ্ঞান মঞ্চ আছে, আমাদের শিক্ষক সংগঠন আছে, আমাদের ডাক্তারদের সংগঠন আছে। হ্যাঁ, আমরা মহাকাশচারে যারা আছেন তাদেরও সংগঠন আছে। হ্যাঁ, এই যত প্রগতিশীল ভাবনার মানুষ তারা দেখবেন সব বাম মনস্কা। হ্যাঁ, আর যে কথা বলছিলাম যে এই দুটো গোত্রের মধ্যে
একজন প্রগতিশীল ভাবনার মানুষ, তাদের সঙ্গে তাদের বার্তা যাতে সাধারণ মানুষের কাছে না পৌঁছায় তার জন্যে সবাইকে লেখাপড়া না শিখিয়ে মূর্খ বানিয়ে রাখা, তাদেরকে আসলে পক্ষান্তরে যে লিবার্টি আমরা অর্জন করেছি স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে, হ্যাঁ, সেই লিবার্টি থেকে তাদেরকে কেড়ে নেওয়া, হ্যাঁ, তাহলে মানুষের সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকারকে কেড়ে নেওয়ার জন্যে এইগুলো একটা গভীর চক্রান্ত। কিন্তু আপনারা তো বিজেপির সাথে হাত মিলিয়েছেন জগাই মাদাই হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করছেন রাজপথ থেকে। আমরা হাত মিলিয়েছি আর উনি আরএসএস স্কুল খুলছেন, হ্যাঁ। বামেরা যখন ক্ষমতায় ছিল তখন বাবরি মসজিদে ভাঙার সময়ও এখানে কোনো দুর্ঘটনা ঘটেনি, কোনো রায়ট হয়নি। পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছরে ছোট থেকে বড় পুলিশের সামনে দাঙ্গা হয়েছে, পুলিশ বিএসএফ প্রশ্রয় দিয়েছে। ওনারা সেই হত্যার কথা বলতেই থাকেন, নিজেরাও এই ইতিহাস জানেন না। এখন দেখবেন ওরা তো হোয়াটসঅ্যাপের ইতিহাস থেকে পড়াশোনা করেন, তাই এই কথা বলেন। আসলে ইতিহাস পড়লে জানা যাবে যে বামেদের উপর আক্রমণ চিরকালই ছিল। যখন বামেরা ক্ষমতায় ছিল তখনও ছিল, যখন বামেরা ক্ষমতায় নেই তখনও আছে। কারণ আসলে বাম গণতান্ত্রিক প্রগতিশীল ভাবনার মানুষরা শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে তাদের রাজনীতি করে না, তাদের রাজনীতি হচ্ছে এই মানুষের বেসিক রাইটসের রাজনীতি, মানুষের হিউম্যান রাইটসের রাজনীতি, মানবাধিকারের রাজনীতি। আর সেই রাজনীতি মানুষের খাদ্যের কথা বলে, মানুষের কাজের কথা বলে, মানুষের স্বাস্থ্যের কথা বলে, মানুষের শিক্ষার কথা বলে, হ্যাঁ। তাই যারা শুধুমাত্র নির্বাচনের রাজনীতি করেন তারা এই ধর্মীয় বিভাজন, ভাষার বিভাজন, হ্যাঁ, যে ভারতের যে বহুত্ববাদের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে ডাইলিউট করে দেওয়া, এরা এই চক্রান্ত আজকে নতুন নয়। আপনি দেখবেন যেদিনকে দেশ স্বাধীন হয়, ভারতবর্ষের সংবিধান প্রজাতন্ত্র যেদিনকে ঘোষণা হয় 26শে জানুয়ারি 1950 সাল, সেদিনও এই দেশেরই একটি হাইকোর্টের বিচারপতি, প্রাক্তন বিচারপতি, তিনি বলেন যে আমার দেশের সংবিধানের প্রয়োজন ছিল না, মনুকোডই যথেষ্ট ছিল, কারণ মনুকোড মানুষের প্রাণে আছে, মনে আছে। তাহলে এদেশের সেই দিনকেও এই বীজ ছিল যারা সংবিধানকে মানেনি, আর তারা এখনও ক্ষমতায় আছে। আমরা ভেবেছিলাম গডসের পরে, যে মহাত্মা গান্ধীর মৃত্যুর পরে আমরা ভেবেছিলাম বোধহয় আরএসএস নিভে গেছে। মানে যারা ভেবেছিলেন তারা ভুল ভেবেছিলেন। জনতা দলের মধ্যে দিয়ে দেখবেন আবার ভারতবর্ষে বিজেপি, আরএসএস তার আগমন হয়েছে এবং বিভিন্ন ফর্মে তারা কাজ করছে। আমাদের কলকাতা হাইকোর্টেও দেখবেন, আমরা জানি, আমাদের কাছে খবর আছে, সাবাম বলে একটি সংগঠন আছে, সেই সংগঠন আসলে আরএসএসের সাপোর্টে চলছে, হ্যাঁ। ফলে এই বিভিন্ন নামে বিভিন্নভাবে এই আরএসএস সংগঠন তারা কাজ করছে। পশ্চিমবঙ্গে যে তৃণমূল দলটাও, তারাও আরএসএস দ্বারাই পরিচালিত, হ্যাঁ। ফলে মূল সংগঠন আরএসএস, আর তার শাখা সংগঠন এইসব যা নাম বলছি, বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, হ্যাঁ, বিভিন্ন নামে আছে। এটা মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়েও বুঝতে পারছে। আর তাই জন্যে বিজেপি এখানে চিৎকার করতে পারে, মণিপুরকে যখন আরজি করে ঘটনা এখানে ঘটে, হ্যাঁ, সাউথ কলকাতার ঘটনা ঘটে, তামান্নার ঘটনা ঘটে, তখন তারা মণিপুরকে ভুলে যায়। তারা ভুলে যায় ওই রেসলারের কথা, যে দিল্লিতে গিয়ে বিজেপি নেতার বিরুদ্ধে অবস্থানে বসেছিল মোলেস্টেশনের অভিযোগ নিয়ে। দাদা, একেবারেই শেষ প্রশ্ন। আজকে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি একেবারেই রাজপথে ছিলেন যারা বাংলাভাষী, বাংলায় কথা বলে, অর্থাৎ বাঙালি, তাদের রক্ষার জন্য। এটা কি সেই 26-এর ভোটের কারণ? একটা বারবার প্রশ্নটা করছেন, একটা মজার কথা বলি আপনাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রচুর লোকের সমর্থন আছে, অতগুলো সিকিউরিটি নিয়ে ঘুরছেন কেন? রাস্তা দিয়ে একা হাঁটতে পারবেন, ক্ষমতা আছে। যখন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি রাস্তায় হাঁটছেন, অতগুলো সিকিউরিটি পাঠিয়ে নিয়ে ঘুরছেন কেন? মানুষের সমর্থন যদি থাকে। কারণ পুলিশগুলিকে দিয়ে এখনও রাস্তায় গুন্ডামি করা নির্বাচনের দিন, আর তাদের সুরক্ষা ছাড়া রাস্তায় হাঁটার সাহস নেই। তার কারণ ওনার সঙ্গে আর জনসমর্থন নেই।
সময়ের সাথে যত জনসমর্থন আমরা দেখতে পাচ্ছি, বামদের মিছিলে তো এত জনসমর্থন দেখতে পাই না। মানুষকে ভয় দেখিয়ে রাস্তায় নামিয়েছেন তো, কিসের বল? মানুষকে ভয় দেখিয়ে কাউকে বলেছেন যে তুমি আমাকে পেছনে না দাঁড়ালে গ্রামে থাকতে পারবে না, পুলিশ দিয়ে মিথ্যে কেস দেওয়া করাবো, গাঁজা কেস দেওয়া করাবো, হ্যাঁ পানি কেস দেওয়া করাবো। যার জন্য কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চকে রায় দিতে হলো যে গাঁজা কেস পানি কেস দেওয়ার সময় আপনাকে ভিডিও রেকর্ডিং করতে হবে। ঠিক আছে, তাহলে মুখ্যমন্ত্রী মানুষকে ভয় দেখিয়ে রাস্তায় নামাচ্ছেন। হ্যাঁ, ওই দেখলেন না কদিন আগে একজন ভদ্রমহিলা বললেন যে আমি আমার দলকে জানিয়েছিলাম যে আমার এআই করা নুট ছবি রাস্তায় বেরিয়ে গেছে। তাহলে দলের মধ্যেও বিচার হচ্ছে না, পুলিশের কাছে ওদিকে বিচার হবে না, সাধারণ মানুষ জানে। ভয় দেখিয়ে রাস্তা নামাবেন, আর সেই রাস্তার লোক যাদের পিছনে আছে তারাও আক্রমণ করতে পারে, সেই ভয়ে মাঝখানে পুলিশ দিয়ে বেষ্টন করে রাখেন। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি পেছনে দেখবেন এতগুলো পুলিশ ঘুরে আছে, কারণ পেছনে যে লোক আছে তাদের উপরও ভরসা নেই ওনার।